সাংবাদিকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। দুটো শব্দ এই মুহূর্তে ভীষণ রকম ভাবে প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। ছোটবেলায় খেলার মাঠে বিভিন্ন দলের খেলা দেখতাম, আর যেটা খুব ফেমাস, জনপ্রিয় থাকতো, তার মাঝখানে কোথাও বনাম বসে যেত, যেমন ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান। আর এই একটা বনামেই বোঝা যেত কে কত বড় প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে, জনপ্রিয়তা কার কোন দিকে বেশি। একটা শব্দ বনাম, এই বনাম শব্দের মধ্যেই যেন মনে হয় কি এই মুহূর্তে টান টান উত্তেজনা রয়েছে। এ ওকে টেক্কা দেবে, ও তাকে টেক্কা দেবে, কে কখন এগিয়ে যাবে, কে কখন ঠিক ডজ করে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত গোলে বলটা জড়িয়ে দেবে, তারই লড়াই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য দেখছে একটা অদ্ভুত বনাম শব্দের খেলা। এই বনামের দুপ্রান্তে কারা রয়েছে? একদিকে রয়েছে এজেন্সি, আর অন্যদিকে রয়েছে ঐক্য, অর্থাৎ একতা, অর্থাৎ সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসার একটা অদ্ভুত রকমের প্রচেষ্টা। এজেন্সি বনাম ঐক্য। এজেন্সি অর্থাৎ সিবিআই আর ইডি, আর ঐক্য মানে বিরোধী ঐক্য। রাজ্যে একের পর এক সিবিআই ইডির তদন্তে যখন জেরবার ঘাসফুল শিবির, নিত্যদিন যখন চলছে সিবিআই এর জিজ্ঞাসাবাদ, ঠিক সেই সময় দাঁড়িয়ে দিল্লিতে বিরোধী ঐক্যের খোঁজে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে একযোগে 17টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন মমতা। জাতীয় স্তরে তুলে ধরতে চাইলেন বিজেপির বিরুদ্ধে এককাট্টা দেশের অধিকাংশ রাজনৈতিক দলকে। আর এখানেই বিরোধীদের কটাক্ষ যে এজেন্সি থেকে বাঁচতে এখন বিরোধী ঐক্য দেখিয়ে পাল্টা চাপের কৌশল নিচ্ছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও 2024-এর ঘুটিও যে সাজাতে শুরু করলো তৃণমূল কংগ্রেস, তাও বলার অপেক্ষা রাখে না। তবে সব থেকে বড় বিষয় হলো টাইমিং। কেন বলছি টাইমিং এর কথা? কারণ গতকালই আমরা দেখেছি যে কয়লা কাণ্ডে অভিষেকের বাড়িতে গিয়েছে সিবিআই। টানা 7 ঘন্টারও বেশি সময় সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছে অভিষেক পত্নী রুজিরাকে। অভিষেকের আগেও দিল্লিতে ইডি অফিসে ডেকে জেরা করা হয়েছে। গোটা বিষয়ে গতকাল ত্রিপুরার সভা থেকে তোপ দাগেন অভিষেক। আজকেই আলোচনা শুরু করবো, কারণ অভিষেকের তোপ তার পাল্টা তোপ এ প্রান্ত থেকেও দাগা হচ্ছে। আর সব ক্ষেত্রে কোথায় বারবার করে উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বনাম শব্দের খেলা, কার বিরুদ্ধে কে লড়ছে। তাহলে কি এজেন্সির বিরুদ্ধে লড়াই হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে রাজনৈতিক দলের? তবে তার আগে যে গ্রাফের কথা বলছি, সেই গ্রাফটা দেখানোর আগে শুনবো প্রথমেই যে এই লড়াইয়ের সূত্রপাত সাম্প্রতিক সময় কোথা থেকে হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সভা থেকে, ত্রিপুরার সভা থেকে ঠিক কি বলেছেন, অভিযোগ করেছেন, শুনবো। আমি এখানে আসবো, আমাকে কালকে সিবিআই আমার স্ত্রীকে চিঠি দিয়েছে, আমার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, যাতে আমি এখানে না আসতে পারি। কালকে এই আগরতলায় ঢিল মারছে, পাটকেল মারছে, পাথর মারছে, একদিকে পাথর মারছে আর একদিকে সিবিআই আর ইডি। আরে কাঁচকলা, তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও, গলা কেটে দিলেও মাথা মতো। অভিষেক ব্যানার্জি তো কাঁচকলা দেখিয়ে দিলেন, কিছু যায় আসে না। কিন্তু অন্য প্রান্তের ছবিটা কিন্তু আরো বেশ চিন্তার। তাহলে কয়লাকাণ্ডই শুধু নয়, যে কয়লাকাণ্ডের এই মুহূর্তে একটার পর একটা তথ্য সামনে আসছে অভিষেক পত্নী রুজিরার বিদেশে একটি ব্যাংক অ্যাকাউন্ট, যেটা থাইল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট। সেই ব্যাংক অ্যাকাউন্টে সেখানকার যে কারেন্সি, অর্থাৎ থাইল্যান্ডের যে মুদ্রা, সেই মুদ্রা ট্রানজ্যাকশন, অনেক টাকার ট্রানজ্যাকশন, কার জন্য সেই টাকা ঢুকেছে 2018 সাল থেকে শুরু করে একাধিক তথ্য এই মুহূর্তে সামনে আনতে শুরু করেছে সিবিআই। কিন্তু যেটা শুরুতেই বললাম, শুধু তো কয়লাকাণ্ড নয়, এসএসসি এই মুহূর্তে সব থেকে বড় কাঁটা, গলার কাঁটা তৃণমূল কংগ্রেসের অতি বড় মিত্র বলছে যে এসএসসি এই মুহূর্তে সত্যি একটা সব থেকে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। আরো একবার খবরে উঠে এসেছে রঞ্জন রহস্য। কে রঞ্জন? বাগদার পার্শ্ব শিক্ষক চন্দন মণ্ডল ওরফে রঞ্জন টাকার বিনিময়ে স্কুল শিক্ষকের চাকরি ফেরি করে বেড়াতেন। টাকা দাও, স্কুলের শিক্ষার চাকরি নাও,
টাকা দাও সরকারি চাকরি নাও, ফেলো করি মাখোতেল টাইপের। বিস্ফোরক পোস্ট করেছিলেন কে? উপেন্দ্রনাথ বিশ্বাস, সিবিআই এর প্রাক্তন আধিকারিক। এমন একটা পোস্ট তিনি করেছিলেন যে পোস্ট নজরে এসেছে আদালতের নজরে এসেছিল প্রাক্তন সিবিআই আধিকারিক উপেন বিশ্বাসের সেই পোস্ট যা তিনি সোশ্যাল মিডিয়ায় করেছিলেন। তারপরে এই ঘটনায় নাম জড়িয়ে যায় উপেন বিশ্বাসের, তাকে তলব করা হয়। আজ সেই মামলা শুনানি ছিল। কে এই রঞ্জন? কেন তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি? আজ বিচারপতির প্রশ্নের জবাবে প্রাক্তন সিবিআই আধিকারিক বলেন যে তিনি অসহায় ছিলেন। সেই সময় তিনি অসহায় ছিলেন, তার লোকবল ছিল না, তদন্তে স্পেশাল অফিসার নিয়োগ করা হোক। স্পষ্ট হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি। একটি সিট গঠন করে সিবিআই তদন্ত করুক। যারা তদন্তের সঙ্গে যুক্ত থাকবেন তাদের বদলি করা যাবে না, আদালতের নজরদারিতে তদন্ত হবে। বিচারপতিকে এমনটাই আর্জি জানান উপেন বাবু। সব পক্ষের মত শুনে এসএসসি তদন্ত সিবিআই এর সিট গঠনের নির্দেশও দিয়েছে আদালত। এর পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছিলেন উপেন বিশ্বাস শুনবো। তবে তার আগে জানিয়ে রাখি যে যেরকম বলছিলাম যে একটার পর একটা এই বনামের লড়াই চলছে, সেক্ষেত্রে এজেন্সি বনাম ঐক্য কেন বলছি, আশা করি আস্তে আস্তে আপনারাও বুঝতে পারছেন। এজেন্সির যে মাহাত্ম্য, কয়লাকাণ্ড হয়ে আস্তে আস্তে এসএসসি হয়ে যেভাবে এগিয়ে চলেছে এজেন্সির প্রবাহমান ধারা, তাতে আজকে কোথাও নতুন সংযোজন হচ্ছে। উপেন বিশ্বাসের মন্তব্য কি বললেন উপেন বিশ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, শুনুন। ব্যারিস্টারি তো করলাম, তোমরা তো দেখলে ওখানে। আশা করছেন এই তদন্ত তাড়াতাড়ি হবে? I think that I am so happy with this court. We will reach the goal. আপনার যদি সিবিআই পরামর্শ চায় আপনি দেবেন? আপনি যেহেতু কাজ করেছেন এত বড় ওই উপায় নাই, তাদের পরামর্শ না চাইয়ে কোনো উপায় নাই। দ্যাট ইজ দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট। না, আলাদা করে না, ওরা যখন আসে আমি যেরকমভাবে ইনভেস্টিগেশন করতাম সেইটাই যে ব্লু প্রিন্ট হবে তা না, কিন্তু প্রিন্সিপালস আর দ্য সেম হুইচ আই হ্যাভ সেড ইন দ্য ওপেন কোর্ট। পরিকল্পিত ষড়যন্ত্র, এই যে স্ক্যাম, অর্গানাইজ প্ল্যান। আরে এই দিকটা ছাড়ো না। সারা রাজ্যে রঞ্জনরা ছড়িয়ে আছে। রঞ্জন ইজ এ ফিকটিশিয়াস নেম। চন্দন মণ্ডল, ওই তো সেটা তো একটা ইংরেজি বললাম না, নট charioted by backers and spurs but the viewless wings of poesy। মানে মদ খেয়ে আমি রঞ্জন নাম লিখি নাই, আমি লিখেছি হচ্ছে কল্পনাতে। উপেন বিশ্বাসের বক্তব্য থেকে স্পষ্ট যে শুধুমাত্র এক রঞ্জনই বোধহয় যথেষ্ট নয়, এরকম আরো অনেক রঞ্জন গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে। অন্যদিকে কয়লাকাণ্ডে আজ ক্যানিং এর বিধায়ক শওকত মোল্লা, তাকেও তলব করে সিবিআই। টানা ম্যারাথন জেরা করা হয় শওকতকে। একাধিক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় শওকত মোল্লাকে। শুধুমাত্র শওকত মোল্লা তো নন, গরু পাচার এবং ভোট পরবর্তী হিংসাতেও সিবিআই তদন্ত চলছে। আর সেই তদন্তে আতশ কাচের তলায় বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই তাকে জেরা করেছে সিবিআই। সূত্রের খবর ফের তাকে তলব করা হতে পারে। আর এমন একটা পরিস্থিতিতে তৃণমূলের সেই গতানুগতিক অভিযোগ, প্রতিহিংসার জন্য সিবিআই ইডিকে ব্যবহার করছে কেন্দ্র, বিরোধী দল। পাল্টা দুর্নীতি ইস্যুতে হাতিয়ার করছে বিজেপিও, দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করছে বিজেপি। একদিকে অর্থাৎ এজেন্সি, প্রতিহিংসার রাজনীতি, আরেকদিকে দুর্নীতি ইস্যু। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, তার সঙ্গে কি অ্যাড হয়েছে? তার সঙ্গে সংযোজন হয়েছে হিংসা। ভোট হোক বা নির্বাচন পরবর্তী পরিস্থিতিই হোক, হিংসাও এই মুহূর্তে হাতিয়ার বিরোধী শিবিরের। এই রাজনৈতিক তরজা, এই যে বনামের খেলা বলছিলাম, সেই বনামের খেলার মধ্যে দুপক্ষের বাকবিতণ্ডা, বক্তব্য পাল্টা বক্তব্য, অভিযোগ পাল্টা অভিযোগ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? বিরোধী এবং শাসক দলের এই রাজনৈতিক তরজার একটা নমুনা শোনাচ্ছি একবার আপনাদের। আমরা জেনারেলি মনে করি যে কেন্দ্রীয় সরকার বা বিজেপি তারা ইডি এবং সিবিআইকে তাদেরই একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে। রাজ্যবাসীর কাছে সিবিআই ছাড়া ভরসা কিছু নেই, কারণ মুখ্যমন্ত্রীর পরিবারটাই চোরের রাজ্যে পরিণত করে দিয়েছেন সবাইকে। তারপরে মন্ত্রী চোর, সন্ত্রী চোর, সবাই চোর। যত এজেন্সিজ রয়েছে, সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স, তাকে এই বিজেপি বা কেন্দ্রের সরকার ব্যবহার করছে।
বিরোধীদের বিরুদ্ধে। বাংলায় তার ব্যবহার সর্বোচ্চ। কোর্ট দেখছে, কোর্ট সিবিআই অর্ডার দিয়েছে, কোর্টের দায়িত্ব এটা করানো। আমরা কোর্ট এবং সিবিআই দুজনের উপরে ভরসা করি। পুরোটাই প্রতিহিংসার রাজনীতি। অনেক আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তারা ব্যক্তিগত আক্রমণ শুধু নয়, তারা যখন রাজনৈতিকভাবে পাল্লা দিতে পারছে না তখন তারা আক্রমণ করেছে এবং সেন্ট্রাল এজেন্সিগুলোর মিসইউজ করেছে। অভিযোগ পাল্টা অভিযোগ যাই উঠুক না কেন, এটা তো ঘটনা যে সিবিআইডি নিয়ে যখন কার্যত নাকানি চুবানি অবস্থা রাজ্যের শাসক দলে, ঠিক তখনই দিল্লি ছুটে গেলেন তৃণমূল সুপ্রিমো, বসে পড়লেন বিরোধী দলগুলির সঙ্গে। আমন্ত্রণ জানানো হয়েছিল 22টি দলকে, যোগ দিল 17টি দল। সিবিআই ইডির সাঁড়াশি চাপে দিশেহারা তৃণমূল কি তাহলে পাল্টা হিসেবে বিজেপি বিরোধী অবিজেপি যে জোট রয়েছে সেই ঐক্যকে কোথাও তুলে ধরতে চাইছেন? প্রশ্ন বিরোধীদের। এখানে আরো একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে অতীতে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে একাধিকবার মহাজোটের সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু তার কোনোটাই শেষমেশ বাস্তবে কার্যকর হয়নি। রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্ধারণের আড়ালে মমতার এই বিরোধীদের এক করার চেষ্টা কি আদৌ সফল হবে? সিবিআই ইডির পাল্টা হিসেবেই কি বিরোধী ঐক্যকে ব্যবহার করতে চাইছে তৃণমূল কংগ্রেস? আর তাই যদি হয় তাহলে কি আদৌ তা কার্যকর হবে? প্রশ্ন উঠছে। এবং একই সঙ্গে প্রশ্ন উঠছে, এই বিরোধী জোটকে সামনে রেখেও সিবিআই ইডি এগুলোকে কি ঠেকানো সম্ভব হবে? তদন্ত কি থমকে যাবে, নাকি তদন্ত তদন্তের মতো করে চলবে? এই প্রশ্নগুলো নিয়ে শুরু করবো আজকের সোজাসুজি স্বর্ণালী। তবে তার আগে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখার পাশাপাশি নজর রাখছি আজকে সোজাসুজি স্বর্ণালীর বিশেষ প্রতিবেদনে। নিয়োগ দুর্নীতি থেকে ভোট পরবর্তী হিংসা, একের পর এক মামলায় চলছে সিবিআই তদন্ত। চাপ বাড়ছে শাসকের। এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই স্ক্যানারে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী। হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর। প্রাথমিকেও চাকরি বাতিল হয়েছে 269 জনের। এই আবহেই বুধবার কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তে সিট গঠনের নির্দেশ দিল। সিবিআইকে সিট গঠনের নির্দেশ। টিমে থাকবেন একজন জয়েন্ট ডিরেক্টর, তার নাম 17 জুন জানাতে হবে। কলকাতা হাইকোর্ট আজকে সিবিআই অফিসারদের দিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে দিলেন এবং নির্দেশ দিলেন যারা এই তদন্তটা করছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কোনো রকম ট্রান্সফার করা যাবে না, যাতে দ্রুত তদন্ত শেষ হয় এবং নির্দিষ্টভাবে ব্যবস্থা নেওয়া যায়। অন্যদিকে হাইকোর্টে সিবিআইকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। আলাদা করে না, ওরা যখন আসে আমি যেরকমভাবে ইনভেস্টিগেশন করতাম সেইটাই যে ব্লু প্রিন্ট হবে তা না, কিন্তু প্রিন্সিপালস আর দ্য সেম হুইচ আই হ্যাভ সেড ইন দ্য ওপেন কোর্ট দ্যাট দিজ আর দ্য প্রিন্সিপালস অফ ইনভেস্টিগেশন। এটা ফলো করতে হবে, এইভাবে করতে হবে, সব কিছু বলে দিলাম। নিয়োগ দুর্নীতি মামলার পাশাপাশি ভোট পরবর্তী সন্ত্রাস থেকে কয়লা কেলেঙ্কারি, একের পর এক মামলায় সিবিআই র্যাডারে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী। মঙ্গলবারই সিবিআই জেরার মুখে পড়েন অভিষেক জায়ারুজিরা। বুধবার শওকত মোল্লাকেও জেরা করে সিবিআই। একের পর এক মামলায় শাসক দল যখন কাঠগড়ায়, ঠিক তখনই কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সি রাজনীতিকে হাতিয়ার করেছে রাজ্যের শাসক দল। রাষ্ট্রপতি নির্বাচনের আগে দিল্লিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকেও একজোট করতে মরিয়া তৃণমূল। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ভরসা সেই এজেন্সি রাজনীতি। প্রশ্ন উঠছে, অস্বস্তি এড়াতেই কি বিরোধী রাজনৈতিক দলগুলোকে একজোট করার মরিয়া চেষ্টা এ রাজ্যের শাসক দলের? রিপাবলিক বাংলা। অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নের মধ্যেই প্রত্যেক মুহূর্তের আপডেটও রয়েছে। গতকাল থেকে আপনারা জানেন যে একদিকে রুজিরাকে জেরা করে যে তথ্যগুলো এসছে এবং পাশাপাশি আজকে শওকত মোল্লাকে দীর্ঘ যে টানা জেরা করা হয়, ম্যারাথন জেরা, সেখান থেকেও একাধিক বিষয় উঠে আসছে, তথ্য উঠে আসছে। এবং এই মুহূর্তে মতাবস্থায় আজকে যেখানে এসএসসি নিয়ে কোথাও আবারও নতুন অবজারভেশন, নতুন পর্যবেক্ষণ সামনে আসছে, এগুলো সত্যি সত্যি কোথাও কি যে বিষয়টা বারবার করে বলা হচ্ছে কোথাও যে এগুলোর পাল্টায় কি তাহলে বিরোধী ঐক্য? যদি তা নাও হয় তাহলেও রাজ্যের ক্ষেত্রে একটার পর একটা সিবিআই তদন্তের যে অগ্রগতি, এতদিন ধরে বলা হচ্ছিল সিবিআই তদন্ত তো হয় কিন্তু শেষ পর্যন্ত তার ফল কি হয় শেষ তো দেখতে পাওয়া যায় না। কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে হঠাৎ করে তদন্তে বেশ গতি এসেছে, তদন্তের অগ্রগতি চোখে পড়ছে। তাহলে এবার কি অন্তত তদন্তের অগ্রগতি যে চোখে পড়ছে সেখানে কি কোনো পরিণাম দেখতে পাওয়া যাবে, নাকি সেখানেও অন্য কোনো সমীকরণ কাজ করে?
কারণ আসলে যাই ঘটুক না কেন রাজ্যের মানুষ অধীর আগ্রহে, অন্তত পশ্চিমবঙ্গের মানুষ অপেক্ষা করে থাকেন যে আদালতের দরজা পর্যন্ত গেলে শেষ পর্যন্ত বিচার পাওয়া যাবে তো, নাকি সেটাও কোনো বিরোধী ঐক্য, এই ঐক্য সেই ঐক্যের মাঝখানে গেরোয়ে পড়ে সেটাও আরও বেশি কোথাও দেরি থেকে আরও দেরি হয়ে যাবে। এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। যারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে আজকে সোজাসুজি প্রশ্নোত্তর পর্বে রয়েছেন স্টুডিও, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশ্বনাথ চ্যাটার্জি, রয়েছেন স্টুডিও থেকে বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং রয়েছেন কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমে আসি, যেহেতু আজকের একদিকে আমি বললাম যে সিবিআই এর অগ্রগতি হঠাৎ করে সামনে এসছে এবং তার পাশাপাশি সেই অবস্থার মধ্যেই বিরোধী ঐক্যের ব্যাপারটা আসছে। বৈশ্বনাথদাকে দিয়ে শুরু করি। বৈশ্বনাথদা, কোথাও কি যে বিষয়টা বারবার করে বিরোধীরা বলছেন যে একদিকে সিবিআই ইডি তদন্তের নাজেহাল অবস্থা শাসক দলের, সেই জায়গা থেকে মনে করা হচ্ছে একটা কোথাও অক্সিজেন দেওয়া যেতে পারে বিরোধী ঐক্যকে যদি মজবুত করা হয়, জোরদার করা হয়। সত্যিই কি শাসক দল সিবিআই ইডিকে ভয় পাচ্ছে, তাহলে এখান থেকে পালাতে চাইছে? বৈশ্বনাথদা। আসলে আমি 15 মিনিট ধরে আমি এই খবরটা লক্ষ্য করছিলাম, সাজানো গোছানো যাই হোক আপনারা বলছিলেন। আমি একটা কথা বলছি, ভারতবর্ষে বিজেপি বিরোধী একটা রাজনৈতিক দলের নাম করুন যার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হয়নি। আমরা বারবার বলছি মজবুত গণতন্ত্র করার, শক্তিশালী করার জন্য একটা বিরোধী ঐক্যের প্রয়োজন আছে। যখন দেশের গণতন্ত্র কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তখন বিরোধী স্বর একজোট হওয়াটা এটা সময়ের দাবি, যাতে সমাজের বঞ্চিত তাদের দাবি তুলে ধরা যায়। আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি বিজেপি বিভাজনকারী শক্তিকে পরাস্ত করার কৌশল অবলম্বন করে বিরোধী নেতাদের মধ্যে ঐক্যমত তৈরি করতে পেরেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে একটা চেষ্টা করছেন যে বিজেপি যে এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদেরকে হেনস্থা করার চেষ্টা করছে, ভারতবর্ষের বিজেপি বিরোধী এমন কোনো রাজনৈতিক দল নেই যার বিরুদ্ধে ওরা কালি ছেটানোর চেষ্টা করছে না। সুতরাং তাদের এই যে ষড়যন্ত্র, এজেন্সিকে ব্যবহার করা, সিবিআইকে ব্যবহার করা, লোকসভা নির্বাচন আসছে, পঞ্চায়েত নির্বাচন আছে পশ্চিমবাংলায়, এটাকে অ্যাক্সেলারেট করো, এটাকে এই এজেন্সিকে ব্যবহার করো, ব্যবহার করে এদেরকে হেনস্থা করো। আমি বারবার দায়িত্ব নিয়ে বলছি, আপনি ভিখারি পাসওয়ান থেকে রিজানুর মামলা থেকে রবীন্দ্রনাথের নোবেল চুরি, আমি সিবিআইয়ের যে তদন্ত, নেতাই হত্যাকাণ্ডে, অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডের হত্যাকাণ্ড, একটার পর একটা ইনসিডেন্টে বলতে পারি যে বিজেপির সিবিআইয়ের সাকসেস রেট নেই। এবং সিবিআই সম্পর্কে দেশের সর্বোচ্চ আদালতের মূল্যায়ন ছিল যে খাঁচায় বন্ধ করা তোতা পাখি। তখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন নরেন্দ্র মোদী এই বক্তব্যটাকে হাতিয়ার করেছিলেন। স্পষ্ট হচ্ছে, এক হচ্ছে যখন কংগ্রেস ছিল তখন সিবিআই খাঁচায় বন্ধ তোতা পাখি ছিল, এখন বিজেপির ক্ষেত্রেও তাই। সিবিআই তার অর্থাৎ আপনার বক্তব্য অনুযায়ী যে কেন্দ্রীয় সরকার যেই থাকবে তার অধীনে তার কথা মতো চলছে। তাহলে আমার একটা বিষয় স্পষ্ট নয় বৈশ্বনাথদা, যে বিরোধীরা বিরোধী ঐক্যের ক্ষেত্রে কাদেরকে পাওয়া গেল? যারা আদর্শগতভাবে বিজেপির বিরোধিতা করছেন, নাকি যাদের বিরুদ্ধে সিবিআই ইডি চলছে, তদন্ত চলছে, তারাই শেষ পর্যন্ত বিরোধী ঐক্যে গিয়ে নাম লিখিয়েছেন? সেটা কোনটা? দেখুন, যারা দেশের বিভাজনী শক্তির বিরুদ্ধে লড়তে চান, আমাদের দেশের সংবিধান কিন্তু সবাইকে নিয়ে চলবার কথা বলে, আর বিজেপি এখানে বিভাজনের কথা বলে, বিভিন্ন জায়গায় গিয়ে উত্তেজনা তৈরি করে। সুতরাং দেশের সেকুলার পলিটিক্সে যারা বিশ্বাস করে তারা একটা ছাতার তলায় আসুক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। এবং একের বিরুদ্ধে এক যদি প্রার্থী হয় ভারতবর্ষের লোকসভা নির্বাচনে, আজকে রিপাবলিক বাংলায় বসে আমি গ্যারেন্টি দিয়ে বলে গেলাম বিজেপি লোকসভা নির্বাচনে ধরাশায়ী হবে, পরাজিত হবে। এবং সেই জন্য ওরা এজেন্সিকে ব্যবহার করছে, যারা বিজেপির বিরোধিতা করছে তাদেরকে হেনস্থা করার জন্য, যাতে তারা কোনো মতেই এক ছাতার তলায় না আসতে পারে, ঐক্যবদ্ধ না হতে পারে। তাহলে মমতা ব্যানার্জি আজকে যারা এক ছাতার তলে এলো না, আজকে যে সমস্ত দল এক ছাতার তলে এলো না, তাহলে তাদের বিরুদ্ধে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে না। তাদের বিরুদ্ধে সেরকম দল এমন কেউ নেই যেখানে যার বিরুদ্ধে তদন্ত চলছে সিবিআই বা ইডির। আজকে অনেকেই এক ছাতার তলায় আসেননি,
প্রতিনিধিও পাঠাননি, হয়তো আপনি জানেন 17টা দল নিশ্চয়ই। এসছে, 17টা দল এসছে, 17 পার্টিস, 17টা দল এসছে, আর বাকিরা ব্যস্ত বলে তারা জানিয়েছে আসতে পারবো না। সুতরাং আপনি যেটা বলছেন যে বিজেপির বিরুদ্ধে সবাই নয়, এটা জেনে রাখুন বিজেপির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে এই বিভাজনী শক্তিকে পরাজিত করতে বেশ, চাইছে। বিজেপির বিরুদ্ধে সবাই, শুধুমাত্র কমন ফ্যাক্টর রয়েছে সিবিআই ইডি। আপনার বক্তব্য অনুযায়ী, যদি আমি জানি যে সামান্য একটা উদাহরণ, না, না। আম আদমি পার্টির ক্ষেত্রে অনেকের সংবিধান বিরোধী, আচ্ছা, সংবিধান বিরোধী। আর দ্বিতীয় যে প্রশ্নের উত্তরটা স্পষ্ট হলো না ভূষণরদা, তাহলে রাজ্যের ক্ষেত্রে যেখানে যেখানে সিবিআই চলছে সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে সেখানে সিবিআই তদন্তের দরকার ছিল না? সেটা প্রতিহিংসার জন্য সিবিআই, মানে এসএসসি তে এই বিপুল মানে নিয়োগ দুর্নীতি রয়েছে এসএসসির ক্ষেত্রে, এবং কয়লা পাচার, গরু পাচার, এসব ক্ষেত্রে আজকে শওকত মোল্লাকে ডাকা হয়েছে। আপনার কি ধারণা তাহলে এগুলোর জন্য সিবিআই দরকার ছিল না? এটা প্রতিহিংসার রাজনীতি। এই যে এসএসসি তে সিবিআই চলছে, এতজনের চাকরি গেল। আমি একটা কথা মনে করি যে সেন্ট্রাল গভর্নমেন্ট তার সেন্ট্রাল এজেন্সিগুলোকে দিয়ে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলি আছে তাদের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ চূড়ান্তভাবে সেটা চেষ্টা করছে, এবং তাদের এই চেষ্টা প্রতিবার নির্বাচনের আগে মানুষ দেখেছে, এবারে আবার দেখছে। এই একই খেলা ওরা বারবার খেলবার চেষ্টা করছে। যে সিবিআইকে ওরা কংগ্রেস আমলে কন্ডেম করেছিল, খাঁচায় বন্ধ করা তোতাপাখি সুপ্রিম কোর্ট বলাতে সেটাকে হাতিয়ার করেছিল, সেই সিবিআইকেই আজকে কেন্দ্রীয় সরকারের থেকে ওরা ব্যবহার করছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করার জন্য। বেশ, আমি আসবো এক এক করে। যদি আপনার বক্তব্য হচ্ছে বিজেপি বিরোধী দলগুলোকে কণ্ঠস্বর হত্যা করার জন্য সিবিআই ব্যবহার করা হচ্ছে, সেই জন্য সবাই একজোট হয়ে এক ছাতার তলে আসছে, কিন্তু এক ছাতার তলে আদৌ কি আসতে পারছে? সেখানে তো বিভিন্ন রকমের অন্য সুর দেখতে পাচ্ছি আমি। আপনার দলের নেতাই মন্তব্য করেছেন, সেই মন্তব্য আমি শোনাবো যদি একটু পরে, কারণ আমাদের সঙ্গে রয়েছেন অশোক ভট্টাচার্য, তার কাছে আমি আসবো। তার আগে আমি আসি সুদীপ্ত এবং শঙ্কুদেব পণ্ডার কাছে। শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসার রাজনীতির জন্য এ রাজ্যে সিবিআই চলছে। গতকাল রুজিরাকে টানা ম্যারাথন জেরা চলেছে, আজকে শওকত মোল্লাকে জেরা চলেছে, শঙ্কুদেব নতুন দায়িত্ব পেয়েছেন ডায়মন্ড হারবারের। কি মনে হচ্ছে শুধুমাত্র প্রতিহিংসার সমীকরণ চলছে, এর বাইরে তো অন্য কিছু নেই? এখনো পর্যন্ত সিবিআই কোথাও কোনো পরিণামে যেতে পারেনি, সেক্ষেত্রে শুধুমাত্র হ্যারাসমেন্ট এটা তাহলে? শঙ্কুদেব, দেখুন, বাংলা একটা কথা আছে, কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন। হ্যাঁ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বটতলার উকিল, তাকে আমরা হাইকোর্ট দেখাবো? ভাই, এখানে আমি সিবিআইর হয়ে বলতে আসিনি, কিন্তু যতগুলো এনকোয়ারি চলছে প্রত্যেকটা তো কোর্টের অর্ডারে হচ্ছে। কোর্ট তো ওপেন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে তো আপনারা যাচ্ছেন, আপনারা তো গিয়ে পৌঁছচ্ছেন। কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, কোর্ট মনিটর্ড হচ্ছে, কোর্ট এসআইটি ফর্ম করে দিচ্ছে, কোর্ট তদন্ত সরাসরি অপারেট করছে। এখানে আমাদের কি দোষ? আমাদেরকে কেন বলছেন? রাজনৈতিক হিংসার আমাদের কি আছে? ভাই, তোতা পাখির গান সিপিএমের বিরুদ্ধে যখন লড়তেন, নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলন করতেন, নেতাইয়ের আন্দোলন করতেন, রিজবানুরের কাণ্ড হতো, তখন তো তোতা পাখির গান খুব ভালো লাগতো। এখন তোতা পাখির কথা আওয়াজ কর্কশ বলে মনে হচ্ছে। তখন তো সিবিআই চাইতেন, এখন কেন ফুল পাল্টি? আমি সরাসরি বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং তার দলের কাছে তাদের এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলতে চাই। আমি জানতে চাই যে ভাই, আপনি বলছেন এজেন্সির কথা, আপনি বলছেন যে এই সমস্ত কাণ্ড কারখানার কথা, রাজ্যে একটা বিধানসভায় জিততে পারেন না, নির্বাচনে হেরে আপনাকে এখানে সরকার চালাতে হয়, তারপরেও আপনি চলে গেছেন দেশে নাকি রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি কে হবেন সেটা আপনারা ঠিক করবেন। আপনি তো দেখলেন যে সারা দেশে কত, আপনি বলছেন উপনির্বাচনে জিতেছেন শঙ্কুদেব, উপনির্বাচনে তো আপনি মুখ্যমন্ত্রীর কথা বলছেন, উনি তো উপনির্বাচনে জিতেছেন, বিপুল ভোটে জিতেছেন। না, মানুষের দ্বারা নির্বাচনে হেরে যাওয়ার পর আপনাকে বুঝতে হবে যে আরে কিভাবে একটা নির্বাচন মানুষের নির্বাচন নয়, নন্দীগ্রামের নির্বাচন মানুষের নির্বাচন। শুনুন, নির্বাচন নয়, উনি এই যে রাষ্ট্রপতি নাম দেবেন, বিরোধী ঐক্য তৈরি হবে, এসব তো হচ্ছে ফ্রন্ট পজিশনে রেখেছেন। পেছনের গল্প কি? পেছনের গল্প ছিল উনি সরাসরি কংগ্রেসকে চিঠি করেছেন, উনি আরও 20টা দলকে চিঠি করেছেন। আগামী দিনে ওনাকে যাতে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হিসেবে সবাই মেনে নেয়, সেই জন্য উনি একটা রাজসূয় যোগ্য করার চেষ্টা করেছেন। আর তার ফলাফল আপনারা দেখতে পেয়েছেন। উনি বলছেন তো বৈশ্বনাথ চট্টোপাধ্যায় যে 17টা দল এসেছে আমরা ডেকে পাঠিয়েছি, আর 24টা দল যে আপনাকে আসেনি আপনার মিটিংয়ে, আপনাদের থেকে পালিয়ে গেছে, সেটা দেখতে পাচ্ছেন না? শুনুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা যত করাপশনের লোক আছেন সবাই এক হয়ে যত পারবেন 1:1 লড়ে নেবেন। ভারতবর্ষে নরেন্দ্র মোদীর
বিরুদ্ধে লড়বার জন্য একটা মুখ দাঁড় করানোর ক্ষমতা আপনাদের নেই। আপনারা অতএব নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। না কিন্তু এই যে আপনি বলছেন যে কংগ্রেসকে চিঠি করেছে আলাদা করে, কংগ্রেসের সমর্থন, কংগ্রেস কে এসেছিল? বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, একটা কাজ করুন, আমার ডায়লগ না করে আপনাদের যিনি মুখপাত্র আছেন মাননীয় কুণাল ঘোষ, তার ডায়লগগুলো ভালো করে সকালবেলা থেকে উঠে দেখবেন, তাহলে সন্ধ্যাবেলা টিভি চ্যানেলে এসে ঠিকভাবে বলতে পারবেন। আমার ডায়লগ শোনার আগে একবার ওনার ডায়লগগুলো শুনে নিন। আপনাদের সিনিয়র নেতা শুনুন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আপনাকে একটা কথা বলি, আমি দল বদল করতে পারি কিন্তু আমি নীতি বদল করিনি। আমি যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলাম সেই সিপিএম এর সাথে এক পাতে গিয়ে রাষ্ট্রপতির ক্যান্ডিডেট ঠিক করার জন্য বসতে পারবো না। আমার নীতির কোনো পরিবর্তন হয়নি, আপনাদের নীতির পরিবর্তন হয়েছে। কংগ্রেসের ক্ষেত্রে আমি আসবো, হ্যাঁ সে তো বোঝা আপনারা গেছে। নীতিহীন, সে তো আপনারা আদালতকে মানছেন না। আরে ভাই, এই যে ইনকোয়ারি চলছে, আদালত ঘেরাও করতে গেছিলেন কেন? আদালতে ঘেরাও করে বসেছিলেন কেন? কেন ঘেরাও করতে গেছিলেন? তৃণমূলপন্থী আপনি জানেনই না আদালতের রেজুলেশনটা, আপনি জানেনই না। থেকে বেরান, আপনি তো আগে বর্তলা থেকে বেরিয়ে যান। শোকতে ব্যক্তিগত আক্রমণ নয় প্লিজ, ব্যক্তিগত জায়গায় আক্রমণ নয়। আমরা যে জায়গা থেকে আসছি, একদিকে হচ্ছে এই এজেন্সির ক্ষেত্রে আমি জানি কি হয়তো এজেন্সির বিরুদ্ধে এজেন্সি তদন্তের ক্ষেত্রে আমি ফেস করেছি, আপনাকে সিবিআই ডেকেছিল, আমি ফেস করেছি। সিবিআই আপনাকে ডাকেনি, আপনি তো অংশীদারি চেয়েছিলেন। আমার সিবিআই ডেকেছিল, আমি ফেস করেছি। আপনি তো অংশীদারি চেয়েছিলেন। লাথি মেরে আপনাদের যাদেরকে ডাকছে তারা কেন বসে আছে? তাদের কেন বের করছেন না? কেন পার্থ চট্টোপাধ্যায়কে এখনো মহাসচিব থেকে সরাননি? যিনি এত বড় কেলেঙ্কারি নায়ক পার্থ চ্যাটার্জি, মানুষের চাকরি নিয়ে 2 নম্বরই করেছেন, কেন তাকে পদ থেকে সরাননি? কেন এখনো তিনি দেশের বাংলার শিল্প কেন মহাসচিব থাকবে? দুটো বিষয় রয়েছে, একদিকে এজেন্সি তদন্ত, অন্যদিকে বিরোধী ঐক্য। আসবো শঙ্কুদেব, বৈশানর আসবো। আরো দুজন রয়েছেন, আমি সুদীপ্তর কাছে আসবো এই এজেন্সি নিয়ে, যে অর্থাৎ এই বাংলায় যে বিষয়গুলোর ক্ষেত্রে এজেন্সি তদন্ত চলছে। আমি শুরুতেই বললাম লম্বা তালিকা এই মুহূর্তে রয়েছে, যেখানে সিবিআই এর অগ্রগতি দেখতে পাওয়া যাচ্ছে, কাজের ক্ষেত্রে মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, আদালতের নির্দেশ পাওয়া যাচ্ছে। তার মধ্যে অবশ্যই প্রথমে রয়েছে নিয়োগ দুর্নীতি, এর পাশাপাশি রয়েছে কয়লা পাচার, গরু পাচার কাণ্ড। প্রত্যেক ক্ষেত্রে, সবটা ক্ষেত্রে কি মনে হয় যে রাজ্য পুলিশ বা সিআইডি দ্বারা সেগুলো হতে পারতো? সিবিআই এর দরকার ছিল না, সিবিআই হচ্ছে শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিক উদ্দেশ্যে হচ্ছে সিবিআই। আপনি নিজে একজন আইনজীবী, আপনি এই ক্ষেত্রে একাধিক মামলার সঙ্গে জড়িয়ে রয়েছেন, আপনার অবজারভেশন কি, আপনার কি মনে হয়? দেখুন, আমরা যখন মামলা কোর্টে বলি যে এখানে ইনভেস্টিগেশন দরকার, আমাদের মূল অভিযোগ ছিল যে যারা এই দুর্নীতি করেছে তারা নয় রাজ্যের মন্ত্রী বা রাজ্যের কোনো হাইয়েস্ট অফিসিয়াল, এবং আমাদের বক্তব্য ছিল আজকে একজন পুলিশ যত ভালো ইনভেস্টিগেশন করুক না কেন গিয়ে পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করতে পারবে না। তাই জন্যই আমরা বলেছিলাম ইমপার্শিয়াল ইনভেস্টিগেশন। আমরা দেখেছিলাম সারদাতে সিটের গঠন করেছিল রাজ্য, সিটের যিনি প্রধান তিনি অনেক এভিডেন্স লোপাট করে দিয়েছিল। আমরা সেই সব সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা বলেছিলাম যেখানে রাজ্যের মন্ত্রী করাপশানে ইনভলভ, রাজ্যের হাইয়েস্ট অফিসিয়াল ইনভলভ, সেখানে সিবিআই ইনভেস্টিগেশনই দরকার, রাজ্যের পুলিশ ইনভেস্টিগেশন করতে পারবে না। অর্থাৎ আপনি আইনজীবী হিসেবে আপনার মনে হয়েছে যে এটা রাজ্য পুলিশের দ্বারা হবে না, সম্ভব না, কারণ কোনো রাজ্যের পুলিশের এই ক্ষমতা নেই যে রাজ্যের কোনো মন্ত্রীকে কলার ধরে গিয়ে জেলে পুরবে, সেই ক্ষমতা নেই। কিন্তু সিবিআই বা করতে পারছে এবং এই জন্যই আমরা কোর্টের কাছে বলেছিলাম যে আমরা দেখেছি যে সিবিআইও যা ইনভেস্টিগেশন, যেই দায়িত্ব দেওয়া হয়েছিল সারদা বলুন নারদা বলুন কীরমভাবে প্রোগ্রেস করেছে। তাই জন্য আমরা কোর্টের কাছে বারবার বলে এসেছিলাম যে এটা কোর্ট মনিটর হবে। কোর্ট বারবার সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইছিল কিভাবে ইনভেস্টিগেশন, কোর্ট সন্তুষ্ট না, তাই জন্য আজকে স্পেসিফিক বলেছে এই নিয়োগ সংক্রান্ত যেই স্ক্যাম, সেই স্ক্যামে সিবিআই সারা ভারতবর্ষে, এটা আমার মনে হয় আমার জানা এটা প্রথম যে সিবিআই থেকে একটা সিট তৈরি হলো এবং সেই সিটে যারা থাকবে কাউকে ট্রান্সফার করা যাবে না, তাদের সমস্ত ডিটেলস কোর্টে জমা দিতে হবে এবং কোর্ট মনিটর হবে। এই অর্ডারের পর আমি আশা করে বলতে পারি যে আজকে কিন্তু সিবিআই সঠিক ইনভেস্টিগেশন করবে এবং কোর্টের কাছে সেই অনুযায়ী রিপোর্ট দেবার। আমি বৈশ্বনাথদার সঙ্গে এখানে একমত, উনি বললেন সিবিআই ঠিকই ইনভেস্টিগেশন করেনি, রিজওয়ানুর থেকে আরম্ভ করে উনি সারদা নারদাটা বলেননি। সারদা নারদা ইনভেস্টিগেশন করলে আজকে মনে হয় সরকারটা জেল থেকে চালানো হতো। আমি আসবো সুদীপ্ত, সারদা নারদা ইনভেস্টিগেশন করলে সরকার জেল থেকে চালাতে হতো, এই জায়গা থেকেই আমি আসি। কারণ সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে রাস্তায় পথে নেমেছে কংগ্রেস, এক্ষেত্রেও টার্গেট সেই মানে যার বিরুদ্ধে অভিযোগ সেটা হচ্ছে আবারও সেই এজেন্সি। আমি শুরুতেই বললাম যে আজকের
আমার এই সোজাসুজি প্রশ্নোত্তর পর্বে আমি একটা শীর্ষক মানে একটা নাম দিয়েছি, একটা টাইটেল দিয়েছি, সেটা হচ্ছে এজেন্সি বনাম ঐক্য। এই বনামের খেলা, বনামের যে দুপ্রান্তের লড়াই, সেটাকে নিয়ে আজকে আলোচনা করছিলাম প্রশ্নোত্তর পর্ব অবশ্যই। সেই জায়গা থেকে অশোকবাবুর কাছে আসি, কি মনে হয় যে সত্যি সত্যি অশোকদা রাজ্যের ক্ষেত্রে এক, কেন্দ্রের ক্ষেত্রে আরেক, এরকম তো হতে পারে না? আপনার রাজ্যের ক্ষেত্রে, সিবিআই এর ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে আপনারা অভিযোগ করেছেন যে না পুলিশকে দিয়ে হয়নি, সিআইডিকে দিয়ে হয়নি। কেন্দ্রের ক্ষেত্রে আপনাদের সুর আলাদা, আমরা দেখলাম বিক্ষোভ মিছিল, আপনারা রাস্তায় নেমে পড়েছেন। এরপর আবারও সেই ঐক্য, তাহলে কি বলবো যে আপনারাও সেই একই দলে তাহলে নাম লেখালেন, যে সিবিআই ইডির রয়েছে বলে তাই অন্য জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণে গিয়ে সেই ছাতার তলায় নাম লেখানো, ব্যাপারটা কি এটা? দেখুন, প্রথম কথাটা আমি একটা কথা আপনাদের সামনে বলতে চাইছি যে সিবিআই ইডি এইসব আজকে আলোচনা খুব গৌণ আমাদের কাছে। দেশে একটা দ্বিতীয় স্বাধীনতার লড়াই লড়ছি আমরা। ব্রিটিশ চলে গেছে, আমরা দেখেছি আন্দোলনকারীদের উপর ব্রিটিশ যে দমন পীড়ন নীতি প্রয়োগ করত, যাদের আটক করেছে গত নেতা, সে তাবড়ো যারা নেতা কংগ্রেসের, সে তাবড়ো নেতাদের এক ফোঁটা জল পর্যন্ত দেয়া হয়নি। তুগলক রোডের থানায় তাদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে অজানা ঠিকানায়। ব্রিটিশ চলে গেছে আর ব্রিটিশের লেজুর বৃত্তি করা হচ্ছে। এই ব্রিটিশের লেজুর বৃত্তি করছে বিজেপি আরএসএস সংঘ পরিবাররা। ঠিক তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ। রাহুল গান্ধী একবার নয় 10 বার ইডি অফিসে গেছে। আইনের পথে চলবে, কিন্তু রাজনৈতিক যে আমাদের আন্দোলন, সেই আন্দোলনকে দমানোর চেষ্টা হলে সারা ভারতবর্ষ জুড়ে আমরা আন্দোলন করে তুলেছি। এই আন্দোলন থাকবে। রাহুল গান্ধীকে ডাকা হয়েছে বলেই আন্দোলন, রাহুল গান্ধীকে না ডাকলে তো আন্দোলন হতো না। না, আমি একটা কথা বলতে চাইছি স্বর্ণালী, রাহুল গান্ধীকে ইডি যেমন ডাকতে পারে, এটা যেমন আইনের প্রসঙ্গ, ঠিক তার বিরুদ্ধে আন্দোলন করাটাও আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আটক করে তাদের এক ফোঁটা জল দেওয়া হবে না। কোন অপরাধে আজকে দেখলো সর্ববৃহৎ বিরোধী সদর দপ্তর 24 আকবর রোডে ঢুকে এই ব্রিটিশের লেজুর বিজেপি আরএসএস মোদী সাহেব পুলিশ কুকুর বিড়াল ছাগলের মতো আচরণ করলো। এই সিটি সদর দপ্তরে ঢুকে লাঠিচার্জ করলো। ভিন্ন 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 না, বুঝতে পারছি আপনি একদম আবেগে ভেসে গিয়েছেন, কিন্তু আমার খুব স্পেসিফিক প্রশ্ন ছিল যে তাহলে এই যে আপনারা আন্দোলনে নেমেছেন, পথে নেমেছেন, রাহুল গান্ধীকে ইডি ডেকেছে, আপনারা বলছেন ডাকুক, আইনের পথে চলুক, কিন্তু আপনাদের আন্দোলন করতে দিতে হবে। আপনারা তো এখানেও বিক্ষোভ দেখিয়েছেন, আপনারা তো শহর কলকাতাতেও বিক্ষোভ দেখিয়েছেন। সর্বত্র দেখাবো, সর্বত্র দ্বিতীয় সেই জন্যই কি বিরোধী ঐক্যে নাম লিখিয়েছেন? এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমন্ত্রণে যে বিরোধী ঐক্যের ছাতা হয়েছে সেই জন্য, মানে ইডি সিবিআই কে কথা বলছি না, আমি একটা কথা বলছি, আপনারা গোল গোল করে যত ইচ্ছা ঘোরানোর চেষ্টা করুন। আমরা বিজেপি আরএসএস কে উৎখাত করার পণ নিয়েছি। বিজেপি আরএসএস ব্রিটিশের লেজুর, ব্রিটিশকে ভয় পাইনি, ব্রিটিশের দালালদেরও আমরা ভয় পাই না। ব্রিটিশদের আপনারা উৎখাত করার পণ নিন না অশোকদা। আমার তো স্পেসিফিক প্রশ্ন, মানে তাহলে আপনাদের লড়াইটা বিজেপি আরএসএস এর সঙ্গে যেটা আপনি বলছেন, আর এদিকে তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো লড়াই নেই, তাই তো? মানে সেক্ষেত্রে আপনারা এখন এক প্ল্যাটফর্মে রয়েছেন। এটা তো অদ্ভুত কনফিউশন, কন্ট্রাডিকশন হচ্ছে। রাজ্যের ক্ষেত্রে অবস্থান আরেক, কেন্দ্রের ক্ষেত্রে অবস্থান আরেক, আর মাঝখানে সেতু হয়ে গেছে কি সিবিআই ইডি। কোনো আলাদা অবস্থান নয়। ইডি ডেকেছে, রাহুল গান্ধী আজকে নিয়ে 3 দিন গেছেন। বারবার বলছি সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত, তিনিও হাজিরা দিতে যাবেন। কিন্তু আবার বলছি ব্রিটিশের লেজুরদের আমরা ভয় পাই না। আপনারা এই বিরোধী ঐক্যে আছেন না নেই? ব্রিটিশদের লেজুরদের ভয় পাই না। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধী ঐক্যে যে ঐক্য মহাজোট তৈরি করছেন, সেখানে আছেন না নেই আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠক ডেকেছেন, তিনি সে বৈঠক ডাকার পূর্ণ অধিকারী। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের থেকেও বড় বিষয় দ্বিতীয় স্বাধীনতার লড়াই। ব্রিটিশদের লেজুর বৃত্তি যারা করে, আমরা সাভারকার নই, আমরা গান্ধীপন্থী, আমরা গডসেপন্থী নই, আমরা গান্ধীপন্থী। শঙ্কুদেব পান্ডা হাত তুলছেন, পাশাপাশি আমি আসবো বৈষ্ণববাবুর কাছেও আসবো, কারণ আমি বলছিলাম যে কিছুক্ষণ আগে এই ধরনের যে অবস্থান, মানে এই যে কেন বলছি বারবার করে যে এজেন্সি বনাম ঐক্য, কেন আসছে দুটো শব্দ মাঝখানে, বেশ কিছু মন্তব্য আমি শোনাবো এক্ষুনি। বৈষ্ণবদের কাছে আসবো, তার আগে মন্তব্য শোনাবো। শঙ্কুদেব হাত তুলছেন, শঙ্কুদেব কি বক্তব্য? আমি শুধু কংগ্রেস মুখপাত্র বারবার সরাসরি আরএসএস
এবং বিজেপিকে আক্রমণ করছেন। তো আমি স্যার 1 মিনিট শ্রী লেজুর আপনার বক্তব্যে আমি শুধু একটাই রিয়াকশন দিতে চাই যে আজকে আপনাদের যে কোর্ট নিয়ে যে কেস নিয়ে আপনারা কথা বলছেন সেটা অলরেডি বিচারাধীন রয়েছে, কোর্টের কাছে অপশন রয়েছে, আপনারা বলতে পারেন, কিন্তু আপনারা এটা রাজনৈতিকভাবে মোকাবিলা করছেন কারণ টেকনিক্যালি আপনাদের বলবার জায়গা নেই তাই। আর আপনারা এইসব বড় বড় কথা বলবেন না। আপনারা কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন কতবার আরএসএস কে ব্যান করেছেন, কতজন আরএসএস লিডারকে গ্রেফতার করেছেন। এই ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় আপনারা একটা স্বেচ্ছাসেবী সংগঠন আরএসএস মানুষের জন্য কাজ করে তাদেরকে বারবার ব্যান করেছেন, তাদের নেতাদের নিয়ে গিয়ে জেলে পুরে রেখেছেন। আপনাদের মুখে গণতন্ত্র মানায় না, আপনাদের মুখে গণতন্ত্র মানায় না। এই দেশটাকে শেষ করে দিয়েছেন আপনারা 60 বছরে। আবার বড় বড় কথা ব্রিটিশের দালাল, উত্তর দিতে হবে কারা কারা এসব এই দেশকে ধর্মের ভিত্তিতে ভেঙেছে, কারা দেশটাকে টুকরো টুকরো করেছে, কারা বেঁচে দিয়েছে। শঙ্কুদেব এবং অশোকদা, আমার দুজনের বক্তব্য শুনে মনে হচ্ছে আমরা আস্তে আস্তে ইতিহাসের পাতায় হাঁটতে শুরু করেছি, একটার পর একটা পাতা উল্টে পেছনে। আরে কতবার ব্যান করেছিলেন? ব্রিটিশ আমলে চলে গিয়েছি তো, ব্রিটিশ আমলে চলে গিয়েছি তো, ফিরে আসি এখানে, ফিরে আসি একটু। হাত তুলছেন সুদীপ্ত, সুদীপ্তের কাছে একবার আসবো, বৈষ্ণবদের কাছে আসবো। এক মিনিট ভার্সনগুলো চেঞ্জ হয়ে যায় রাজ্য আর কেন্দ্রে। এই অদ্ভুত লীলা, অদ্ভুত মায়া। সুদীপ্ত এক খুব সংক্ষেপে, তার আগে আমি বৈষ্ণবদের কাছে আসবো, তারপর সুদীপ্ত সংক্ষেপে। ফান্ডামেন্টাল একটা প্রিন্সিপাল এখানে ভুলে যাওয়া হচ্ছে যে এই যে সিবিআই বা ইডি যে ইনভেস্টিগেশন করছে তার সব ইনভেস্টিগেশন কিন্তু কোর্টের অর্ডারে হচ্ছে। কোর্টের যদি অর্ডার দেয় সিবিআই বা ইডি, তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট আছে, সেইখানে আজকে যাওয়া হচ্ছে। যদিও সেই যাওয়া হচ্ছে, যারা যাচ্ছে তাদের টাকায় না করে, আমরা যারা ট্যাক্স দিই তাদের টাকায়, এবং যাওয়া হচ্ছে ডিভিশন বেঞ্চও বলছে ঠিক। তারপর যখন কিছু থাকছে না তারা গিয়ে আন্দোলন করছে, সে আন্দোলন করতেই পারে, কিন্তু তার মানে এই না যে দুর্নীতি যারা করেছে তারাই সিবিআই সরকার লেলিয়ে। তার মানে কি বলছে কোর্ট যে সিবিআই রায় দিচ্ছে, কোর্টই কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে? একদমই না। ফান্ডামেন্টাল, আমি যদি দোষ না করি আমি সিবিআই এর কাছে যাব, আমি দোষ করিনি, আমাকে অ্যারেস্ট করবে কেন? আমি ভয় পাবো না সিবিআই ইনভেস্টিগেশন ফেস করতে। বৈষ্ণব বাবু, ভয়টা কোথায়? রাহুল গান্ধী হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, রাহুল গান্ধী হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, পার্থবাবু হন বা শওকত মোল্লা হন, যদি আমি কিছু করে না থাকি তাহলে আমার ভয়টা কোথায়? অনেকেই তো সিবিআই ফেস করেছেন, ইডি ফেস করেছেন, করে আবার সসম্মানে নিজের জায়গায় এসেছেন, বহাল তবিয়তে থাকছেন। ভয়টা কোথায় তাহলে? এত আমি বলতে চাইছি পি চিদম্বরমের বুকের হাড় পাঁজর। আচ্ছা, বৈষ্ণবদার কাছে আসি। হট্টগোলের মেলা নয় তো। আচ্ছা, আপনি তো নিজেই বললেন এটা হট্টগোলের মেলা নয়, এটা আপনি যুক্তি দিয়ে কথা বলতে হবে। আচ্ছা, আপনি বলুন তো, রাষ্ট্রপতি নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে যদি অবিজেপি শক্তিশালী এক হওয়ার ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দেন, এর মধ্যে দোষ কি আছে? বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যের সংগতির লক্ষ্যে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবার যদি এটা দেখা যায় যে বিজেপির বিরুদ্ধে কেউ কথা বললে তাকে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ এই সমস্ত এজেন্সিকে দিয়ে তাকে হেনস্থা করা হবে, কেউ ছাড় পাবেন না, বিজেপি বিরোধী কোনো রাজনৈতিক দল ছাড় পাবে না, তাহলে এটা কি প্রমাণ হয় না যে বিজেপির বিরোধিতা করলেই তাকে সিবিআই এর হেনস্থা? আমি একদম এক্স্যাক্টলি আপনার কথাটাই তুলে ধরছি বৈষ্ণব বাবু। শুনুন, আমি আপনার কথাই তুলে ধরছি। বিজেপির বিরোধিতা করলেই তাকে সেখানে সিবিআই দেওয়া হবে। আমার বক্তব্য হচ্ছে যে এই বাংলায়, পশ্চিমবঙ্গে যে হাজার হাজার ছেলেমেয়েরা আন্দোলন বিক্ষোভ করেছে, শীত জল ঝড় মাথায় নিয়ে, চাকরি পায়নি, নাম তুলেও চাকরি পায়নি, তারা ভাই কোন বিজেপির বিরোধিতা করেছে একটু বলবেন আমাকে? এই যে মামলায় সিবিআই দেওয়া হয়েছে, তারা কোন দিন কোথায় বিজেপির বিরোধিতা করেছে? না তারা তৃণমূলের বিরোধিতা করেছেন, না তারা বিজেপির বিরোধিতা করেছেন, তারা শুধু চাকরি চেয়েছিলেন, সেখানে সিবিআই দেওয়া হলো। সেই সিবিআইতে নাম জড়ালো আপনার দলের নেতা মন্ত্রীদের, পরেশ অধিকারীর। এখানে কেন্দ্রের বিজেপির বিরোধিতা করার বিষয়টা কোথা থেকে পাচ্ছেন? আর রইল বাকি আপনাদের প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতি নির্বাচনে যে আপনি জোটের কথা বলছেন, কোথাও কোনো অন্যায় নেই। আমি শুধু আপনার এক নেতার বক্তব্য শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের নেতা, তিনি কি বলছেন শুনুন, একবার শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এই বিরোধী যে বলছেন না, বিরোধী ঐক্য, বিজেপি বিরোধী সমস্ত বিরোধীদের এক জায়গায় নিয়ে আসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাই আজকে, শুনুন। যারা কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছে এই দলটা সম্পর্কে বেশি কিছু আমি বলবো না, তার কারণ কংগ্রেসের কি দুরবস্থা ত্রিপুরাতে 2% ভোট পেয়েছিল পুরসভা নির্বাচন।
আমি কালকে ভিডিও পেয়েছি 5,000 টাকা দিয়ে ছাদে গিয়ে জয়েন করাচ্ছে এই দলটা, এমন এদের অবস্থা। কংগ্রেস সম্পর্কে এই মন্তব্য, যাদের সম্পর্কে এইটুকু সম্মান, এমন মন্তব্য, সেখানে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে একই প্ল্যাটফর্মে দাঁড়ানো, কোথাও মনে হচ্ছে না যে অদ্ভুতভাবে আপনাদের যে যুক্তিগুলো, সেই যুক্তিগুলো খুব নড়বড়ে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে বৈশ্বনাথদা? প্রত্যেকেই হাত তুলেছেন, বৈশ্বনাথ, শঙ্কুদেব পণ্ডা, অশোক ভট্টাচার্য। আমি আসবো এক এক করে, আচ্ছা সুদীপ্ত আছেন, এক এক করে আসি, 30 সেকেন্ড করে আসি সবার কাছে, তাহলে আসতে পারবো। আপনি আপ্রাণ চেষ্টা করছেন যে কি করে বিজেপি বিরোধী ঐক্যকে কিছুটা হলেও ভেস্তে দেওয়া যায়, কিন্তু এটা অনেক বৃহত্তর স্বার্থে হচ্ছে। একটা রাজ্যের নির্বাচনে এখানে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কত কংগ্রেসের কর্মী মারা গেছিলেন, সেসব একটা ইতিহাস আছে। আপনি পুরোটা জেনে বলুন। ত্রিপুরাতে আমরা চাইছি ওখানে বিজেপি সরকারকে পরাজিত করতে। ত্রিপুরার প্রেক্ষিটা আর রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি ভারতবর্ষের গণতন্ত্রকে বিপন্ন করছে, সংবিধানকে ক্ষতি করছে, এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের হেনস্থা করছে। আপনি দুটো ব্যাপারকে একসঙ্গে জাম্বেলাপ করে দিলে, একসঙ্গে মিলিয়ে দিলে হবে না। প্রেক্ষিটা আপনাকে বুঝতে হবে। মমতা ব্যানার্জি সারা দেশের প্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় শেষ, চেষ্টা করছেন, গোটা দেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। যদিও সেই প্রশ্নের উত্তরই পেলাম না যে এখানে কেন আপনারা বলছেন বারবার করে বিজেপি বিরোধিতা করলে সিবিআই, এবং সেক্ষেত্রে যদি নিয়োগ দুর্নীতিতে সিবিআই হয় সেখানে পার্থ চ্যাটার্জির নাম জড়িয়ে পড়ে, পরেশ অধিকারীর নাম জড়িয়ে পড়ে, এখানে বিজেপি বিরোধিতার সঙ্গে কি সম্পর্ক এখনো ক্লিয়ার হলো না। তবে 30 সেকেন্ডের জন্য আসবো শঙ্কুদেব পান্ডা, অনেকক্ষণ ধরে হাত তুলে বসে আছেন। শঙ্কুদেব, দেখুন, এই মুহূর্তে সব থেকে বড় বিতর্কের জায়গায় দাঁড়িয়েছে যে এজেন্সি ডাকছেন আর বিরোধীরা কন্টিনিউয়াসলি সেটা লিগ্যালি ফেস করছেন না। যেমন ধরুন কংগ্রেস, এরা এই ব্যাপারটাকে সরাসরি লিগ্যালি ফেস করতে পারতেন, কিন্তু এরা করছেন পলিটিক্যালি। ঠিক তেমনি ধরুন হাইকোর্টে বম্বেতে ওনারা জানিয়ে এসেছেন যে এনকোয়ারি হবে পশ্চিমবাংলার বুকে, তারা টাইম দিয়েছেন এজেন্সিকে, সেই টাইম মতো এজেন্সি গেছে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন সেই টাইমেই প্যারালালি পলিটিক্যাল প্রোগ্রাম রাখা হয়েছে দিল্লিতে এবং ত্রিপুরায়, কারণ এরা পলিটিক্যালি কমব্যাট করতে চাইছেন। অপরাধের যে সমস্ত অভিযোগ এদের বিরুদ্ধে আসছে, সেই অপরাধের অভিযোগ এরা অফিসিয়ালি লিগ্যালি কমব্যাট করছেন না, এরা পলিটিক্যাল ছোঁয়া লাগিয়ে বাঁচবার চেষ্টা করছেন। তাই আমি বলবো যে এজেন্সিকে টার্গেট করে লাভ নেই। আপনাদের এই ঘৃণ্য রাজনীতি আজ প্রকাশ্যে চলে এসেছে, নগ্ন হয়ে গেছে। বেশ, দুজনের কাছে আসবো, অশোক বাবু এবং সুদীপ্ত। কিন্তু আমাকে একটা কমার্শিয়াল বিজ্ঞাপনে বিরতি নিতেই হবে, একটা বিরতির পর ফিরে আসছি দুজনের কাছে। আমি আসছি, দুজনের কাছেই আসবো, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে সরাসরি নজর রাখছি আমরা শওকত মোল্লা, তিনি সিবিআই জেরা শেষ করে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, কি বলছেন তিনি শুনবো। এই ধরনের নোংরামি করছে ওরা, আসলে 2021 সালের পরাজয়টাকে মেনে নিতে পারিনি। এভাবে আমাদেরকে দমানো যাবে না। আমরা মাথা উঁচু করে আসবো এবং মাথা উঁচু করে যাব। একবার কেন, 100 বার ডাকলে আসবো, 100 বার ডাকলেও যাবো। আমরা সব ধরনের তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। একটা বৈঠকের কথা বলা হচ্ছে যে আপনার অফিসে বৈঠক হয়েছিল কোনো প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কয়লা মাফিয়াদের। এ ধরনের কোনো বিষয় নেই, কোনো আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো বিষয় নেই, কোনো বিষয় নেই। তাহলে কি বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ? আমি যা তদন্তকারী অফিসাররা যারা আমাকে বলেছেন, আমি তাদেরকে সে বিষয়ে বলেছি। আসতে বলা হয়েছে? না, কিছু বলা হয়নি। দাদা, বারংবার তৃণমূল নেতাদের নাম উঠে আসছে, বারংবার তাদেরকে ডাকা হচ্ছে, কি মনে করছেন? রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খাটো করতে হবে, ছোট করতে হবে, তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করতে হবে, যার কারণে একটা অভিসন্ধি করে পরিকল্পিতভাবে পশ্চিমবাংলার যারা বিজেপি নেতা আছে তারা এই ধরনের চক্রান্ত করছে। কিন্তু এই ধরনের চক্রান্ত করে আমাদেরকে ছোট করা যাবে না, খাটো করা যাবে না। আমরা মাথা উঁচু করে যাচ্ছি, মাথা উঁচু করেই যাচ্ছি। আগামীকাল সাদেককে ডাকা হয়েছে, সাদেক লস্কর আপনার ছায়া সঙ্গী। নিশ্চিতভাবে ভারতবর্ষের একটা তদন্তকারী সংস্থা হলো সিবিআই। সাদেক কেন, গোটা বাংলার সবাইকে ডাকতে পারে, কোনো অসুবিধে নেই। আমাদের দিক থেকে আমরা সর্বরকম সহযোগিতা করতে প্রস্তুত। কয়লা মাফিয়াদের সঙ্গে কোনোভাবে কি কোনো বৈঠক, কথা, কোনোদিন কোনো কানেকশন? কয়লা তো দূরের কথা, ঘুঁটে মাফিয়া কেন, মাটি মাফিয়াদের সঙ্গে কোনোদিন যোগাযোগ নেই। আমরা এই ধরনের অ্যাটিটিউড আমাদের নেই। আর এতটা
আমাদের কারোর সঙ্গে কথা বলারও আমাদের কোনোদিন বিগত দিনে ছিল না, আজও নেই এবং আগামী দিনে লালা কি যোগাযোগ করেছিল কোনো রকম ভাবে? কে লালা আর কে ফালা ওসব আমরা কিছুই বুঝি না। কেন ডাকছে এবং 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করছে? দেখুন, কোনো কানেকশন নেই, কিছু নেই। ডাকতেই পারে। আমি এর বলছি যে ভারতবর্ষের একটা তদন্তকারী সংস্থা নিশ্চিতভাবে রাখতে পারে, এটা তাদের অধিকার আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ত্রিপুরা উপনির্বাচনে গেছে সেখানে এইখানে আপনাদের ডাকা এবং গতকালকে রুজিরা বন্দ্যোপাধ্যায়, এটা কি চাপ সৃষ্টি করার জন্য? অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়েছে, সারা ভারতবর্ষের মিডিয়া দেখেছে, সারা বিশ্বের মিডিয়া দেখেছে। এই বিষয়ে যা বলার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন। তিনি বেরিয়ে এলেন, তার বক্তব্য হচ্ছে যে কয়লা মাফিয়া তো দূরস্থান, মাটি মাফিয়া, ঘুটে মাফিয়ার সঙ্গে তার দূর দূর পর্যন্ত যোগাযোগ নেই। যদি আবারও তাকে পরে কবে দেখা হবে সে বিষয়ে তিনি এখনো পর্যন্ত কিছু স্পষ্টভাবে জানাননি। একদম ডিবেট শেষ করবো, একদম খুব সংক্ষেপে 30 সেকেন্ড দিতে পারছি না, জাস্ট এক লাইনে আমি আসবো অশোক ভট্টাচার্য এবং সুদীপ্তর কাছে। যাওয়ার আগে বলেছিলাম যে শেষ করবো এই ডিবেট, শেষ করার আগে একবার আসি। অশোকবাবু কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে ন্যাশনাল হেরাল্ডকে বন্ধ করার চক্রান্ত করেছিল ব্রিটিশরা, আজকে ব্রিটিশের দালালরাও সেই চক্রান্ত করছে। ওই জেল টেলকে আমরা ভয় পাই না, ফু দিয়ে উড়িয়ে দিই। আমি শুধু এই শঙ্কুদেবদের উদ্দেশ্যে বলছি, হাম দেখেঙ্গে লাজিম হ্যায় কি হাম ভি দেখেঙ্গে, হাম দেখেঙ্গে। প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে রাজনৈতিক হিসাব আমরা নেব। আজকে কংগ্রেসের সদর দপ্তরে যে গুন্ডামি হয়েছে, শান্তিপূর্ণ অহিংস পথে আমরা তার মোকাবিলা করব। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। সময় শেষ, একদম গানে আন্দোলনে তার বক্তব্য শেষ করলেন অশোকবাবু। ওখানে ছিলেন না, আমি উড়ে যেতাম ফুতে। শেষ করবে একদম সুদীপ্ত। দেখুন, একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এখানে বলতে হবে যে সিবিআই অর্ডার কিন্তু কোনো সরকার দিচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, দিচ্ছে কোর্ট। আজকে সিবিআই অর্ডার দিলেই নয় সরকার বদলা নিচ্ছে বা তাহলে এরা বলছে কোর্ট বদলা নিচ্ছে। আর এখানে আপনারা যখন ডেকেছেন, আপনাদের মাধ্যমে আমি একটা কথা এখানে বলতে চাই, প্রথম থেকে দেখছি যেদিন থেকে জাস্টিস গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই আরম্ভ করেছে, কিছু লোক যাদের গাত্রদাহ হচ্ছে বলছে উনি নাকি আইন জানেন না, উনি প্রিন্সিপালস অফ ল জানেন না, কিন্তু বারবারই ওনার রায় ডিভিশন বেঞ্চ কিন্তু আপিল করছে। এরা যেটা বলছে তার মানে তারা চাইছে যে দুর্নীতি হোক, দুর্নীতির সঙ্গে তারা আপোষ করছে। এইটা ঠিক না। যদি কারোর কিছু বলার থেকে ডিভিশন বেঞ্চে গিয়ে বলুক। নয় বলছে সরকার বদলে নিচ্ছে, নয় বলছে তো ডিভিশন বেঞ্চে যাচ্ছে না, সেটা থেকে খারিজ হচ্ছে, ডিভিশন বেঞ্চ আপিল করে দিচ্ছে, খারিজ হচ্ছে। কিছু সময় একদম শেষ। প্রত্যেককে অনেক ধন্যবাদ। এই আলোচনা, এই ডিবেট এখানেই শেষ করছি। তবে নিঃসন্দেহে যে অগ্রগতি হচ্ছে এবং যে বনামের খেলা দিয়ে শুরু করেছিলাম সেদিকে নজর থাকবে, কারণ এই খেলা বোধহয় এখনই শেষ হওয়ার নয়। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন। সোজাসুজি স্বর্ণালী শেষ করছি আজ এখানে। একটু পরেই দেখুন জবাব চায় বাংলা, অনির্বাণ এবং মীনাক্ষীর সঙ্গে আজ। নমস্কার।